কম্বৌলিতে পৌঁছে ওরা উঠলেন ডাকবাংলোয়। রণজিৎকে খানিকটা বিশ্রাম করে নিয়ে অনুরোধ করে প্রায় সঙ্গে সঙ্গেই হুকাকাশি বার হয়ে গেলেন। তার কতগুলো জরুরি কাজ আছে, সেগুলো সেরে ঘন্টা তিনেকের মধ্যে তিনি ফেরবার চেষ্টা করবেন। কাল বরং সুবিধামতো এক ফাঁকে কোনো সময় মিউজিয়ামটা দেখে আসা যাবে। যথাসময়ে ডাকবাংলোয় ফিরে এসে হুকাকাশি দেখলেন রণজিৎ দোকান থেকে একরাশ খাবার আনিয়ে অধীরভাবে অপেক্ষা করছে। হুকাকাশিকে ফিরতে দেখে সে প্রশ্ন করে উঠল, কদ্দূর কি করে এলেন? রসুর অত ব্যস্ত হলে কি চলে? আরও দিন দুয়েক আমাদের এখানে অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। কিন্তু আপনার মিউজিয়াম দেখবার মতলব বোধহয় ছাড়তে হলো। ওতে নাকি কর্তৃপক্ষের অনুমতি চাই, পাস চাই, অনেক কিছু ভজকট সম্প্রতি হয়েছে। আমাদের এখানে চেনেই বা কে, আর পাসই বা দিতে যাচ্ছে কে? কিন্তু রণজিতের বরাত ভালোই বলতে হবে, কেননা প্রায় বিনা ঝঞ্ঝাটেই মিউজিয়াম দেখার অনুমতি মিলে গেল। রণজিৎ পরমানন্দে হুকাকাশির সঙ্গে মিউজিয়াম দেখতে রওনা হয়ে পড়ল। পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দেখে সিঁড়ি দিয়ে তারা নামছিলেন। রণজিৎ বললে, চমৎকার সংগ্রহ, ব্যবস্থাও ভালো, হবে না? অতগুলো কর্মচারী অনবরত খাচ্ছে। আপনি দাঁড়িয়ে কার সঙ্গে আলাপ করছিলেন? উনি বুঝি মিউজিয়ামের কিউরেটর? হ্যাঁ, কিউরেটর উনি নন। অন্য পাঁচজনের মতো উনি একজন সাধারণ কর্মচারী। লোকটার জ্ঞান পিপাসা দেখে একটু আলাপ করতে ইচ্ছে হলো। হ্যাঁ, ওর টেবিলের ওপর কতগুলি বই পড়ে। হ্যাঁ, যা বলেছেন, সংগ্রহ চমৎকার বটে, তবে আরও 3-5 রাত আগে এলে আরও ভালো হতো। কেননা একটা স্পেশাল এক্সিবিশন ছিল, সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নাকি? কে বললে? কে আর বলবে, দেখুন না। হুকাকাশি সিঁড়ির পাশে একখানা ছাপানো বিজ্ঞাপন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। নির্দিষ্ট দিনের আগেই বন্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে দুজনে রাস্তায় নেমে এসেছিলেন। হুকাকাশি বললেন, আপনি এবার ডাকবাংলোর দিকে এগোন। কাজকর্ম আবার যা কিছু বাকি আছে সব চুকিয়ে আমিও এসে জুটছি। আজকেই আমরা ফিরে যেতে পারবো আশা করি। বাস্তবিকই সেদিন তারা কম্বৌলি ছেড়ে ফের কলকাতা ফিরে এলেন। অবশ্য রণজিতের বাড়িতে নয়, হুকাকাশির হোটেলে। ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই হোটেলের ম্যানেজার হুকাকাশির কাছে ছুটে এলেন। এইমাত্র আপনাকে টেলিফোন করছিল, তিনি বললেন। কোত্থেকে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কথা বলতে বলতে তারা হোটেলের আপিস কামরায় এসে ঢুকলেন। হুকাকাশি তাড়াতাড়ি টেলিফোনের হাতলটা তুলে নিয়ে অটোমেটিক নাম্বার ঘুরিয়ে বললেন, হ্যালো, মেডিকেল কলেজ হাসপাতাল, আমি হুকাকাশি। ও, আপনি দারোগাবাবু, কী খবর? এক্স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জানি, 1-6টা বালা তো? ওটা খাঁটি মুক্তোর, দাম কমসে কম 50,000 টাকা। হুকাকাশি হেসে রিসিভারটা রেখে দিলেন। রঞ্জিত স্তম্ভিত বিহ্বলের মতো তার দিকে তাকিয়ে আছে দেখে হুকাকাশি আবার একটু হেসে বললেন, আপনার প্রতিবেশী 13 নম্বর বাড়ির সেই নতুন ভাড়াটির রহস্য ভেদ হয়ে গেছে? ভারী আশ্চর্য ব্যাপার। অবশ্য আজকে আমরা কম্বৌলির মিউজিয়াম দেখতে না গেলে এত সহজে রহস্যটা ভেদ হতো কিনা সন্দেহ। আপনাকে বলেছি, 5-7 দিন আগে ওই মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশনের বন্দোবস্ত হয়েছিল। নানান জায়গা থেকে অনেক দামি দামি জিনিস তাতে আসে। যে সমস্ত জিনিসের মধ্যে ছিল একছড়া 16শ শতাব্দীর মুক্তোর বলা। প্রতাপাদিত্যের ইতিহাসের সঙ্গে সেটা জড়িত। মিউজিয়ামের একজন কর্মচারী ছিল, সেটাকে এমনভাবে রাখা হয়েছে যে তেমন হাত সাফাইওয়ালা লোকের পক্ষে ওটাকে সরিয়ে ফেলা আশ্চর্য নয়। সে তার পূর্বপরিচিত এক ভদ্রবেশী জোচ্চরের সঙ্গে সমস্ত বন্দোবস্ত ঠিক হলো। ভিড়ের সুযোগ নিয়ে জোচ্চর সেই বালাছাড়াটাকে ট্যাকস্থ করবে। লোকটা বাস্তবিক নিপুণভাবেই বালাগাছা সরিয়ে ফেললে, কিন্তু ঠিক হজম করে তার সাধ্যে কুলালো না। কেননা প্রায় সঙ্গে সঙ্গে মিউজিয়ামের রক্ষীরা টের পেয়ে গেল কিছু একটা অঘটন ঘটেছে। ব্যাস, অমনি সে ঘরের সমস্ত দরজা বন্ধ করে কড়া পাহারায় প্রত্যেকের দেহ তালাশ শুরু হলো। জোচ্চর দেখলে তা আর উপায় নাই, এক্ষুনি নির্ঘাত মারা পড়বে। প্রাণের দায়ে তাই সে তখন কপ করে গোটা বালাছাড়াটাই গিলে ফেলল। ফলে কর্তাদের শুধু দেহ তালাশই সার হলো, ফবাল মিলল না। সেদিনই স্পেশাল এক্সিবিশন বন্ধ করে দেওয়া হয়, আর নিয়ম করা হয় বিনা পাশে মিউজিয়ামে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এদিকে বালা গেলবার পর জোচ্চরের অবস্থা কাহিল। অসহ্য পেটের ব্যথা,
বেচারা সইতেও পারে না, মুখও খুলতে পারে না, কেননা প্রকাশ্যে ডাক্তার ডাকিয়ে চিকিৎসা করালে ভেতরের সব কথা ফাঁস হয়ে পড়বে, আর তার ফল হবে শ্রীঘর। ব্যাপার দেখে মিউজিয়ামের সেই কর্মচারী, তার নাম এখনো জানতে পারিনি, কাজেই মিউজিয়ামের কর্মচারী বলেই তাকে উল্লেখ করব, এক রাতে ওকে এখানে নিয়ে এসে খুব নিরিবিলি পল্লীতে একটা ভাড়া নিলে। পেটে অস্ত্র করাছাড়া এ বাবুর আর চিকিৎসা নেই, সেরকম ডাক্তার হয়তো মিলতে পারে, কিন্তু ও চিকিৎসায় চচ্চর বেজায় গড়রাজি। বুঝলেন না পাম্পর কিনা? ভাবলো হয়তো পেট কাটার ছুতে পৃথিবী থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা হবে, তাই চেষ্টা চলতে রাখলো নানান রকমের জোলাপ দিয়ে। দিনের বেলা বাড়ির ভেতর চিৎকার হলে পাড়াপড়শির সন্দেহ জাগতে পারে, তাই ও সময়টা বেশিরভাগই মরফিয়া ইনজেক্ট করে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো। জেগে থাকলেও প্রাণীর দায়ও নিজেও দাঁতে দাঁত চেপে পড়ে থাকতো। যত গোলমাল রাত্রিরে, জাগলে পরেই কাতরানি আর গোগানি। এই অবস্থা যখন চলছে তখনই ব্যাপারটা প্রথম আপনার নজরে এলো। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাপারটা আমি টের পেলাম কী করে? বলছি শুনুন। আপনার ধারণা হয়েছিল হয়তো আমেরিকার অনুকরণে কোনো লোককে বন্দি করে রাখা হয়েছে, মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। ন্যায়শাস্ত্রের যুক্তিতে কিন্তু আপনারও থিওরি টিকল না। প্রথমত, বন্দি যদি কাউকে করা হয় তবে তো তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আদায়ের জন্যে। বন্দির উপর ওরা মারধর করতে যাবে কেন? বরং তাকে ভুলিয়ে বালিয়ে রাখা স্বাভাবিক, ভবিষ্যতে যাতে তার কোনো আক্রোশ না থাকে। তার চেয়েও বড় যুক্তি এই যে, বাস্তবিক অত্যাচার বা মারধর তারা যদি করেই থাকতো, তো আমরা, অর্থাৎ আমি আর আপনি, দুবার ও বাড়ি যাওয়ার পরেই তা বন্ধ হয়ে যেত। ইচ্ছে করে কি আর পাড়াপড়শির সন্দেহ জাগাতে যায় বলুন? তা অত বোকা ওরা নয়। সেরকম মতলব থাকলে অন্যত্র কোথাও সয়ে পড়তো নিশ্চয়ই। গোলমাল যেটা হয়েছে সেটা ওদের ইচ্ছাকৃত নয়, চেষ্টা করেও সেটা বন্ধ করা সম্ভব হয়নি। বোঝা গেল রহস্যটা অন্য ধরনের। কী ধরনের রহস্য তাও একটু একটু আজ করতে পারলাম তা নয়। সেদিন বাড়ির কর্তার সঙ্গে আলাপ পরিচয়ের কথা মনে আছে? লোকটা যে ক্রমাগত গেঞ্জির ডান হাতাটা তুলে নিচের দিকে টেনে দিচ্ছিল, ওটা কোনো মুদ্রাদোষ নয়। ইঞ্জেকশনের দরুন হাতের খানিকটা জায়গা ফুলে ঢিপির বয়ে উঠে উঠেছিল, সেইটাকেই ঢাকবার চেষ্টা। হাতের অবস্থা দেখে আর নুনের পুটলিটা পেরিয়ে যাওয়ায় ওই লোকটাকে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তা বুঝতে পারলাম। সমস্ত দিন দুতলা থেকে ওই বাড়িটার চারদিকে আমরা নজর রেখেছি, কাউকে ঢুকতে দেখেনি, তবে ডাক্তার লোক কখন। বুঝলাম গভীর রাতের ওই মোটর গাড়ি আর কিছু নয়, ডাক্তার আমদানির ব্যবস্থা। ব্যাপারটা কেমন আগাগোড়া গোপনে রাখবার চেষ্টা হচ্ছে তা দেখছেন তো। খুব গোপনে তার চিকিৎসা চলছে। কী অসুখ তা তারা কাউকে জানতে না যায়, কেননা তাতে তাদের জেলও পর্যন্ত হয়ে উঠে রেখে যেতে পারে। ডাক্তার যখন চিকিৎসা শুরু করেছে আর রোগীর অবস্থা যখন উন্নতি হয়নি, ব্যথা চাপবার চেষ্টা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, তখন ডাক্তারকে যে ফের আসতে হবে তা বুঝতে কষ্ট হলো না। বাস্তবিকই গভীর রাতে আবার মোটর এলো, সমস্ত আলো নিভিয়ে দিয়ে খুব ধীরে ধীরে। আমি নিচে নেমে রাস্তার ধারে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। তারপর খানিকক্ষণ বাদে মোটর ফিরে যেতেই পেছন থেকে টর্চের আলো ফেলে গাড়ির নম্বরটা দেখে নিলাম। গাড়ির পাশে গাড়িতে আরও একজন লোক বসেছিল। গাড়ির নম্বর যে আসল তাতে ভুল ছিল না, কেননা নকল নম্বর হলে পেছনে আলো নেভানো থাকতো না। পরদিন সকালে বেরিয়ে মোটর রেজিস্টার ঘাঁটতেই দেখা গেল ওখানে এই হোটেলের গাড়ি। সেদিন সকালবেলা আবার হোটেলে উঠে আসতে দেখে আপনি খুব আশ্চর্য হয়েছিলেন না? হোটেলে যে রুমটা আপনার খুব পছন্দসই হয়েছিল, আমারও প্রথম নজর পড়েছিল সেইটার ওপরে, এবং যে জবাব আপনাকে দিয়েছি সেটা ম্যানেজারই দেওয়া জবাব। জবাবটা আমারও খুব আশ্চর্য বলে মনে হয়। সকাল 6টা থেকে রাত 10টা অবধি লোকটা বাইরে কী করে? অফিসে আর কেউ এতক্ষণ খাটায় না। কথা বলতে বলতে ম্যানেজারের সঙ্গে আমি নিচে এলাম। হঠাৎ ম্যানেজার বলে উঠলেন, কেউ কি ওখানে ভদ্রলোক যে আজই এর মধ্যেই ফিরে এসছেন? এই তো সবে বেরিয়ে গেলেন। তাকিয়ে দেখি একটি লোক স্টেশনের কুলির হাতে সুটকেস চাপিয়ে হোটেলের দিকে এগোচ্ছে। খুব ব্যস্ত সমস্ত ভাগ তার চোখে উঠে। ম্যানেজারের সামনে যে সে বললে, মোটরখানা আরেকবার চাই ম্যানেজার বাবু, না হলেই নয়, বিশেষ দরকার। ম্যানেজারের অবশ্য গাড়ি দিতে কোনো আপত্তি ছিল না, বিল বেশি উঠলে তার আর ক্ষতি কি। কিন্তু ড্রাইভারের আপত্তি দেখা গেল। এই রাত্রে সে গাড়ি চালিয়ে এলো আবার এক্ষুনি। কিন্তু ম্যানেজার ধমকে উঠল, তাতে কী হয়েছে, দরকার হলেই যেতে হবে। দুটি জিনিস তৎক্ষণাৎ আমার চোখে পরিষ্কার হয়ে গেল। প্রথমত, লোকটা রেলে কোথাও যায় বলে রওনা হয়েছিল, গাড়ি ফেল করাতে ফিরে এসছে, রেল স্টেশনের কুলি পেল কোথা থেকে। দ্বিতীয়ত, সে বলেছে মোটরখানা আর একবার চায়, তার মানে সে আরও একবার গাড়ি নিয়েছে। ড্রাইভার বলেছে এর আগেই তাকে বার হতে হয়েছিল রাত্রিরে,
এ থেকে আন্দাজ করতে মোটেই কষ্ট হলো না যে আগের দিন 13 নম্বর বাড়িতে মোটরে যে দুটি লোক এসেছিল, এই লোকটি হচ্ছে তাদেরই একজন। কিন্তু কোনজন? ডাক্তার না তার সহযাত্রীটি। যাই হোক, সম্প্রতি লোকটা কোথায় যাচ্ছে তা জানা এবার কঠিন হবে না, কেননা ড্রাইভার এখান থেকেই যখন আপত্তি জানাচ্ছে, তখন সে ফিরে এলেই ফের তাকে গাড়ি বার করতে বলা যাবে। তখন সে প্রবল আপত্তি জানিয়ে বলবে, এইবার তো সে এত দূর থেকে ঘুরে এলো, এখন আর কোথায় যাওয়া সম্ভব নয়। তখন কোথায় গিয়েছিলে প্রশ্ন করলে জায়গাটার নাম বেরিয়ে পড়বে। ঠিক সেই মতলব অনুযায়ী কাজ করা গেল। ড্রাইভার জানালো বাবুটিকে সে নৈহাটিতে রেখে এসছে। অনেক রাতে লোকটা আবার হোটেলে ফিরে এলো। ভোরে যখন সে ফের বার হচ্ছে, তখন আমি তার পেছু নিলাম। শিয়ালদা এসে দেখি সে নৈহাটি টিকিট কাটছে। আমিও চললাম সেই সঙ্গে নৈহাটি জংশনে নেমে সে ধরল কম্বৌলি রোড। আমিও কিছু দূরে তার সময় পেছু পেছু। তারপর কম্বৌলি যে তার দিনের লীলাভূমি, এই তত্ত্বটি নিশ্চিত জেনে আমি ফিরে এলাম কলকাতায় প্রায় বেলা 10টার সময়। এরপর আপনি এলেন আমার হোটেলে, আর আমরা দুজনে রওনা হয়ে গেলাম কম্বৌলিতে। এখানে আপনাকে একটু ধন্যবাদ না জানিয়ে পারছি না। মিউজিয়াম দেখার অতটা আগ্রহ যদি আপনি প্রকাশ না করতেন, তাহলে রহস্য ভেদ হতে আরও কিছু সময় লাগতো। কেননা আমার হোটেলের সেই রহস্যময় লোকটি যে কম্বৌলি মিউজিয়ামেরই একজন কর্মচারী, তা তখনও জানতে পারিনি। আমরা যখন ভেতরে যাই, তো তখন একরাশ ফাইলের সামনে খুব মন দিয়ে একটা মোটা বই পড়ছিল, তবু তার হুঁশও নাই। ওটা যে একটা ডাক্তারি বই, যে পরিচ্ছেদটা মন দিয়ে পড়ছে সেটা জোলাপ সম্বন্ধে। হঠাৎ আমার উপস্থিতি টের পেতেই ফট করে বইখানা বন্ধ করে ধরা পড়া অপরাধীর মধ্যে সে আমার দিকে চাইলে। যেন কিছুই দেখিনি, এমনিভাবে মিউজিয়াম সম্বন্ধে গোটা কত প্রশ্ন করে আমি সরে পড়লাম। আমার মনে তখনই পরপর কয়েকটি প্রশ্ন জাগল। এই মিউজিয়ামটি হওয়া অবধি এতকাল সর্বসাধারণ এখানে ঢুকবার অধিকার ছিল, কোনো পাসের দরকার হতো না। হঠাৎ 5-7 দিনেরও সেই নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আর যাকে তাকে ঢুকতে দেওয়া হবে না। মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশন চলছিল। বিজ্ঞাপন অনুযায়ী যতদিন সেটা চলবার কথা, তার আগেই হঠাৎ সেটা বন্ধ করে দিয়েছে। এসব কড়াকড়ির বাড়ে কি? তবে কি করে দামি জিনিস হালে এখান থেকে চুরি গেছে? নিশ্চয়ই তাই, নইলে কর্তৃপক্ষের এরকম ব্যবহারের আর দ্বিতীয় অর্থ হতে পারে না। তৃতীয়ত, এই রহস্যময় লোকটি দেখছি এখানকারই কর্মচারী। এই চুরির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তো? নিচে নেবেই তাই আপনাকে বিদায় দিয়ে আমি মিউজিয়ামের কর্মকর্তা কিউরেটরের ঘরে ঢুকলাম। অল্প একটু আলাপের পরই জানা গেল আমার অনুমান মিথ্যা হয়নি। বাস্তবিক একটি ইতিহাস প্রসিদ্ধ মুক্তোরবালা চুরি গেছে। এরপর পরের প্রশ্ন, কিউরেটরের কথাবার্তায় বুঝতে পারলাম তার কর্মচারীদের মধ্যে কেউ ডেলি প্যাসেঞ্জার নেই। তা সবাইকেই কম্বৌলিতে থাকতে হয়। তার বিনা অনুমতিতে কম্বৌলি ছেড়ে কোথাও কারোর যাওয়ার হুকুম নেই। অথচ এই লোকটি দেখছি আজ 5-7 দিন ধরে রোজই রাতের গাড়িতে গোপনে কলকাতা যাচ্ছে। নৈহাটির মতো অত বড় জংশন স্টেশনে কেই বা কাকে চেনে? কলকাতা সে যাচ্ছে একটা লোকের চিকিৎসার ব্যবস্থা করতে, আর সেই রোগীটি অসহ্য ব্যথায় দিনরাত পড়ে কাতরাচ্ছে। অথচ সে ব্যথার কারণ হুড়াক করেও কারোর কাছে প্রকাশ করার উপায় নেই, সাধারণ ডাক্তারের কাছেও না। কেননা তাহলে নাকি তাদের সবারই জেল হয়ে যাবে। এখানে হাজার কাজের মধ্যেও এই লোকটা বসে বসে চিকিৎসা শাস্ত্রেরই বই পড়ছে, নানান রকম জোলাপ সম্বন্ধে। ওষুধটা যখন জোলাপ, ব্যথা নিশ্চয়ই পেটের ব্যথার সঙ্গে কোন জিনিস চুরির একমাত্র সম্পর্ক থাকতে যদি চোরাই মালটা হয় খুব ছোট, আর চোর সেটাকে গিলে ফেলে থাকে। কী অবস্থায় মুক্তোরবেলায় চুরি হয়েছিল কিউরেটর তা বলেছিলেন। শুনে আর কোনো সন্দেহ রইল না যে আপনার প্রতিবেশী ওই 13 নম্বরের ভাড়াটেই মালা চোর। চুরির পরেই বেগতিক দেখে সেটাকে গিলে ফেলেছে। কিউরেটরকে সমস্ত ঘটনা খুলে বলে বিদায় নিলাম। আমার অনুমান যে অভ্রান্ত দাদা দেখতেই পাচ্ছেন। আমি চলে আসতেই কিউরেটর কলকাতা পুলিশের কাছে ফোন করেছিল। তারা লোকটাকে মেডিকেল কলেজে ধরে নিয়েছে, আর সেখানে এক্সরে করতেই ওর পেটের ভেতর মুক্তোরবালার সন্তান মিলে গেছে। হুকাকাশি সিরিজে আজকের গল্প 13 নং বাড়ির রহস্য। ব্যাপারটা ঘটেছিল এক পূজার বন্ধে। হুকাকাশি গিয়েছিলেন শিলং, আর রণজিৎ ভাড়া নিয়েছিল কলকাতারই শহরতলিতে একটা বাগান ঘেরা সুন্দর বাড়ি। রণজিতেরই জিত হলো, কেননা হুকাকাশি লিখে জানালেন অনবরত বৃষ্টির চোটে তার চেঞ্জ মাথায় উঠেছে, আর কোথাও যেতে পারলে তিনি বাঁচেন। রণজিৎ তাকে তার নিরিবিলি বাড়িখানাতে দিনগতক এসে থাকবার জন্য নিমন্ত্রণ করল। হুকাকাশিও সৃষ্ট ছেলের মতো ফিরে এলেন। হুকাকাশিকে অভ্যর্থনা করে আনবার জন্য রণজিৎ স্টেশনে উপস্থিত ছিল। গাড়ি করে বাড়ি আসবার পথে হুকাকাশি বরাবর লক্ষ্য করলেন
রণজিৎ যেন বেশ একটু গম্ভীর, যেন কিছু চিন্তান্বিত। ব্যাপার কি রণজিৎ বাবু, আজ আপনার নিশ্চয়ই একটা কিছু হয়েছে? তিনি জিজ্ঞাসা করলেন। না, দেশটা দিনেকে দিন আমেরিকা হয়ে দাঁড়ালো কিনা তাই ভাবছি। কীরকম, লোকগুলো হঠাৎ খুব ফর্সা হয়ে যাচ্ছে নাকি? নাকি গঙ্গার ধারে 56 তলা বাড়ির ভিত গাঁথা হচ্ছে? ও দুটোর কোনোটাই খুব ভয়ের কথা নয়, তাই ওর জন্য চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু ইয়াঙ্কি ছেলেরা যে ছেলে ধরে এনে তাকে লুকিয়ে ফেলে আত্মীয় স্বজনের চিঠি পাঠায়, 50,000 টাকা ফেলবে তো ফেলো, নয়তো ছেলে ফিরে পাওয়ার আশা ছাড়ো। আমাদের দেশেও যদি এই ধরনের গুন্ডামির চলন হয় তবে একটু ভাববার কথা হয়ে পড়ে বই কি। কথাটা একটু সোজা ভাষায় বলুন রাজিত বাবু। দুনিয়ার হালচাল দেখে আপনি কি একটা দার্শনিক মতবাদ প্রকাশ করছেন? বাস্তবে কি ওই ধরনের কোনো ব্যাপার আপনার নজরে এসছে? দেখুন, আপনি দুজনের জন্য বিশ্রাম নিতে এসছেন, এখানে একটা জটিল কেস আপনার ঘাড়ে চাপিয়ে দিতে স্বভাবতই আমার দ্বিধা হচ্ছে। কিন্তু পরশু রাত্রে যে অদ্ভুত রহস্যময় ঘটনা আমি প্রত্যক্ষ করেছি তাতে আমারও মনে গুরুতর সন্দেহ জেগে উঠেছে। কেবলই মনে হচ্ছে সমস্ত জেনে শুনে যদি চুপ করে থাকি ভগবান হয়তো সইবেন না। ব্যাপারটা খুলে বলি, শুনুন। এখানে যে পাড়াটিতে আমি বাড়ি নিয়েছি সেটা খুব নিরিবিলি, লোকজনের আসা যাওয়া নেই বললেই চলে। আমার বাড়ির কাছেই আর একটি ছোটো মতো 1তলা বাড়ি, ও রাস্তায় 13 নম্বরের বাড়ি আসা অবধি খালিই পড়ে আছে দেখছি। অনেক দিন থেকে নাকি খালি আছে। পরশু দিন সারাক্ষণটাই বেশ গুমট গিয়েছিল। অনেক রাত পর্যন্ত কিছুতেই যখন ঘুম এলো না তখন দরজা খুলে বাড়ির দক্ষিণ দিকটার বারান্দায় গিয়ে বসলাম, যদি কিছু বাতাস পাওয়া যায় সেই আশায়। বসে আছি প্রায় মিনিট 5। হঠাৎ মনে হলো 13 নম্বর বাড়িটা থেকে কেমন একটা কাতর গোঙানির আওয়াজ আসছে। আস্তে আস্তে আওয়াজটা আরও স্পষ্ট হয়ে উঠল। কে যেন অস্ফুট যন্ত্রণাধ্বনি করছে। বাবা গো, গেলুম, আমি আর পারি না, এর চেয়ে তোমরা আমায় মেরে ফেলে একদম মুক্তি দিয়ে দাও, মুক্তি দাও, ওই ছুরিখানা আমার পেটে ঢুকিয়ে দাও, এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। ভারী আশ্চর্য হয়ে গেলাম আমি। তৎক্ষণাৎ ওই অবস্থাতেই নিচে নেমে এলাম। ওই বাড়িখানা গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। ওখানে গিয়ে কিন্তু বিস্ময়ে আমার শতগুণ বেড়ে গেল। সামনের দিকটায় সমস্ত জানলা কপাট বন্ধ, আর সদর দরজায় ঝুলছে প্রকাণ্ড একটা তালা। দেখলে স্বভাবতই মনে হবে ওই বাড়িটাতে কেউ যে বসবাস করছে, ভেতরের লোকেরা বাইরের কাউকে তা বুঝতে দিতে চায় না। এই অবস্থায় আর ভোর না অবধি কিছু করা উচিত হবে না ভেবে সে রাত্রির মতো চলে এলাম। তারপর সকালে গিয়ে দেখি তালাটা সরিয়ে নেওয়া হয়েছে বটে, তবে দরজা বন্ধই আছে। আমি বারান্দায় গিয়ে উঠতেই একটা ইতর চেহারার নিম্ন শ্রেণীর লোক বার হয়ে এলো। আমার পা থেকে মাথা অবধি বার 2-3 বেশ করে দেখে নিয়ে হেরে গলায় জিজ্ঞাসা করলো, কি চাই এখানে? তোমরা বুঝি এই বাড়িটাতে নতুন ভাড়াটা এসছো? লোকটা বেশ সন্দেহের চোখে আমার আপাতমস্ত দেখে নিয়ে বললো, হ্যাঁ। এরপর আর কোনো কথাই আমার মনে হলো না। কি বলে আলাপ আরম্ভ করা যায় ভাবছি, হঠাৎ লোকটা আমার মুখের উপরে ঝপ করে দরজা বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে আমারও মাথায় বুদ্ধি খেলে গেল। ভেতরের লোকেদের কোনো কথাবার্তা শোনা যায় কি না একবার চেষ্টা করে দেখতে হবে। তৎক্ষণাৎ খুব ঘটা করে চটি জুতোর শব্দ শুনিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তারপর চটি বাইরে রেখে পা টিপে চুপি চুপি বারান্দায় উঠে এসে দাঁড়ালাম কপাটের গায়ে কান লাগিয়ে। শোনা গেল কে একজন ফিসফিস করে অপর একজনকে শাসাচ্ছে, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, কেউ টের পেলে সব শুদ্ধ মারা পড়ব। শুধু আমি একা নই, তোরাও বাদ পড়বি না। পেছনের দুয়ার। তার পরের কথাগুলো আর কানে এলো না, তবে জেলখানার কথাটা উল্লেখ যেন শুনতে পেলাম মনে হলো। তখনই আমি থানায় গিয়ে সব কথা প্রকাশ করে দিয়ে আসতাম, যদি না জানা থাকতো আজই আপনি এসে পৌঁছেছেন। কীরকম মনে হয় আপনার ব্যাপারটা? বিকেলের দিকে বেলা নাগাদ 5টায় রণজিৎকে সঙ্গে করে হুকাকাশি 13 নম্বর বাড়ি থেকে উপস্থিত হলো। ফটক থেকে ছোট্ট একটা লাল সুরকির রাস্তা বাড়ির সামনে দিয়ে গোল হয়ে ঘুরে আবার ফটকের কাছেই চলে এসছে। সেটুকু পার হলেই বারান্দা। ওরা গিয়ে সেই বারান্দায় উঠতেই সকালবেলা সেই চাকরটা ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর সকালবেলারই প্রশ্ন, কি চাই এখানে? কর্তা আছেন?
আমরা এই পাড়ারই লোক, আলাপ পরিচয় করতে এসেছি। হুকা কাশি বললে। এখন দেখা হবে না, তিনি ঘুমাচ্ছেন। রণজিৎ আর চোখে একবার হুকা কাশির দিকে চাইল। বোধহয় আশ্বিন মাসের বেলা 5টা যে ঘুমানোর পক্ষে খুব প্রশস্ত সময় নয়, সেই তত্ত্বটুকুই স্মরণ করিয়ে দিতে। কিন্তু চাকরটার ভাবভঙ্গি খুব সংক্ষিপ্ত। দ্বিতীয়বার আর কোনো বাক্যবায় না করে ওবেলার মতো এবেলাও ঝপ করে সে দরজা বন্ধ করে দিল। অগত্যা রণজিৎদের ফিরতে হলো। রাত তখন বোধ করি 12টা। সমস্ত শহর নিঝুমে অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ হুকা কাশির শোবার ঘরে বার কত কড়া নাড়ার আওয়াজ হলো। কে? হুকা কাশি প্রশ্ন করলেন। আমি রণজিৎ, শিগগির দৌড় খুলুন, খবর আছে। হুকা কাশি এসে দরজা খুলে দিতে দিতে বললেন, খবর আমি জানি, মানে কাতরানি আর গোগারির শব্দ আবারও কানে আসছে। তাহলে আমাদের এখন কি কর্তব্য? চুপটি করে শুয়ে থাকা, আরে ভোরের জন্য অপেক্ষা করা। পরের দিন প্রাতঃকৃত্য ও চা পানাদি শেষ করে হুকা কাশি একবার দক্ষিণ দিকের বারান্দাটা ঘুরে এলেন। তারপর বললেন, চলে আসুন রণজিৎবাবু, কর্তাগোচ্ছের এক ব্যক্তি বারান্দার উপরে সশরীরে দেখা দিয়েছেন। দেখা তো দিতেই হবে, কাল দুবার পাড়াপড়শিরা খোঁজ নিতে এসেছিল শুনেছে। এরপরেও দরজায় এটে বসে থাকলে যে নিজের থেকেই নিজের উপর গুরুতর সত্ত্বেও ডেকে আনা হবে। আসুন, এই সুযোগে একটু নাড়া দিয়ে আসা যাক। খুব বেশিক্ষণ নাড়া দেওয়া কিন্তু সম্ভব হলো না। মিনিট 15 পরেই দুজনাকে ফিরতে হলো। হুকা কাশি একটা ইজি চেয়ারে আরাম করে বসে জিজ্ঞাসা করলেন, দেখি কীরকম মনে হলো লোকটাকে, দেখি আপনার পর্যবেক্ষণ শক্তিটা। রঞ্জিত হেসে বলল, প্রথমত মাথার চুলগুলো খাড়া খাড়া, দ্বিতীয়ত ডান হাতের গেঞ্জির হাতটা নিচের দিকে বারবার টেনে দেয়, তৃতীয়ত কি, আপনিও 2-4টা বলুন না। বেশ তো বলছিলেন, বলে যান না। তৃতীয়ত, কাল রাত 2:03 সময় ওর বাড়িতে মোটরে করে লোক এসেছিল। কই, তা তো বুঝতে পারিনি। আপনি টের পেলেন কি করে? অতি সহজ উপায়, কাল রাতে মাঝরাতের পর এক পশলা বৃষ্টি হয়েছিল। ওই 13 নম্বর বাড়ির সামনে ব্রিজের সুরকির রাস্তার ওপর মোটরের চাকার দাগ এখনও পর্যন্ত দিব্যি খাঁজ কাটা অবস্থায় রয়ে গেছে। কাল বিকেলে তো এ দাগ ছিল না। তাছাড়া মোটরের কলকাপচাও ছিল খুব খারাপ, খানিকটা লুব্রিকেটিং অয়েল তাই চুইয়ে পড়েছে। রাস্তার সমস্ত জল একবারে শুকিয়ে গেছে, কেবল ওই তেলের নিচে একটুখানি জল এখনো চিকচিক করে শুকোতে পারেনি। এ থেকে বোঝা যাচ্ছে যে সে বৃষ্টি ধরার খুব পরে মোটর আসেনি। রণজিৎ খুব আশ্চর্য এবং বোধ করে একটু উত্তেজিত হয়ে উঠল। তবে তো একটা প্রকাণ্ড সুযোগ আমরা হারিয়েছি কাল রাতে। হুকা কাশি হেসে বললেন, ব্যস্ত হবেন না, মোটর পালিয়ে যাবে না। আজ রাতেও নিশ্চয়ই ওটা এসে হাজির হবে। আপনি শুধু একটা টর্চের ব্যবস্থা রাখবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর রণজিৎ হুকা কাশিকে এসে পাকড়াও করল। আপনার টেবিলের ওপর 8-6টা নুন এলো কোত্থেকে মিস্টার হুকা কাশি? ওই 13 নম্বর বাড়ির নোট, দেখবেন তরকারিতে চালিয়ে দেবেন না যেন। 13 নম্বর বাড়ির নুন এলো কি করে? আজ সকালে যখন কর্তার সঙ্গে মোলাকাত করতে যাই, তখন সিঁড়ির নিচে ন্যাকড়ায় জড়ানো অবস্থায় ওটুকু পাওয়া গেছে। আপনি টের পাননি, জুতো খুলে পায়ের আঙুলে করে ওটাই আমি তুলে নিয়েছিলাম। পরদিন সকালে উঠে রণজিৎ চাকরের মুখে শুনতে পেল হুকা কাশি নাকি খুব ভোরেই কোথাও বেরিয়ে গেছেন, বলে গেছেন ফিরতে দেরি হতে পারে। খুব বেশি দেরি কিন্তু হলো না। আধ ঘন্টার মধ্যেই তিনি ফিরে এলেন, সঙ্গে একবারে একটা ট্যাক্সি নিয়ে। চাকরকে তাড়াতাড়ি তার বিছানাপত্রগুলো তাদের তুলতে বলে রণজিতের উদ্দেশ্যে তিনি বললেন, আমায় মাফ করবেন রণজিৎবাবু, দিন কতকের জন্য একটা হোটেলে গিয়ে আমাকে উঠতেই হবে। তবে যত শিগগির সম্ভব ফিরে এসে ফের আপনার আতিথ্য গ্রহণ করব, কথা দিয়ে যাচ্ছি। হুকা কাশির নিষেধ ছিল, তাই রণজিৎ হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন আজ আর তার হোটেলে সে যায়নি। কিন্তু পরদিন দুপুরে এসেই সে উপস্থিত হলো। হুকা কাশি তখন বিশেষ মনোযোগের সঙ্গে একখানা টাইম টেবিলের পাতা উল্টাচ্ছিলেন। হোটেলের চারধারটা একবার দেখে নিয়ে রণজিৎ বলল, আপনার রুম অবশ্য মন্দ নয়, তবে আলো বাতাসের দিক থেকে দেখতে গেলে পাশের কামরাটা আরও ভালো। ওটা তো তালাবন্ধ দেখছি, কেউ আছে নাকি?
কেন, উঠে আসতে ইচ্ছে হচ্ছে নাকি? থাকতে হবে কিন্তু চাটুর্যে বাণিজ্য অবস্থায়। কেন, ওতে থাকে একজন রাত্রির বাসিন্দা। রাত্রি 10টা থেকে ভোর 6টা তার এলাকা। দিনের বেলা অবশ্য আপনার রাজত্ব চলতে পারে। হুকাকাশি হাসলেন। বাস্তবিক কি দারুণ চাকরি বলুন তো। পাক্কা 15-16 ঘন্টা ডিউটি, তারপর আবার একদিন লেট হলে চাকরি নিয়ে টানাটানি। দেখছি তো লেট হওয়ার ভয়ে বেচারা কাল বেগড়ে হয়ে গেছিল চাকরির এমন বহু। ভালো কথা, আমি আজ একটু বাইরে যাচ্ছি। কম্বৌলির নাম শুনেছেন? সেইখানে খুব বেশি দূর নয়, নৈহাটি থেকে মাত্র মাইল 2। চলুন না আমার সঙ্গে, আপনার তো ইতিহাসে খুব ইন্টারেস্ট। কম্বৌলির মিউজিয়ামটা এই ফাঁকে দেখে আসতে পারবেন। রণজিতের একেবারেই আপত্তি ছিল না। বেলা 2টায় গাড়িতে দুজনে রওনা হয়ে পড়লেন।